পর এবার কাউন্সিলর, তাই অনেকেই বলছেন যে এ তো দাদাগিরি। আর জানেন, এর সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে টোটাল দাদাগিরি সিনেমার নায়কের সেই সংলাপ, এখানে সব আমি ফিক্স করি। এর ছাই যেন ক্রমশ প্রকট হয়ে উঠছে সিনেমা থেকে বাস্তবে, কিন্তু এ তো সিনেমা নয়, এ তো বাস্তব। আর বিরোধীরা একেই বলছে ক্ষমতার দম্ভ। নিউ টাউন কাণ্ডের রেশ কাটার আগে কৃষ্ণনগরে ক্যাফে বিতর্ক, জোর করে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। ভোটে বাংলায় ভরাডুবি, তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর সেটিং এর তথ্য বিজেপি সাংসদের। প্রশাসন সক্রিয় হলে আরো আসন বাড়ত, এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব, তাই শুরুতেই আপনাদের সামনে সোহম বিতর্কের মধ্যে কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, যে অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে। গায়ের জোরে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ, আর কাঠগড়ায় শাসক কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর। ক্যাফে বন্ধ করা নিয়ে কৃষ্ণনগরের একেবারে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন্দল, কারণ ওই পুরসভারই চেয়ারম্যান একেবারে অন্য কথা বলছেন যে নিয়ম মেনে টেন্ডার ডেকেই সমস্ত পারমিশন অর্থাৎ ক্যাফে খোলার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু পলাশ দাস তো এটা বলছেন না, যার ফলে একেবারে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। সোহমের বিরুদ্ধে হাইকোর্টে নিউ টাউনের রেস্তোরাঁ মালিক, তিনি নিরাপত্তার দাবি করেছেন, তিনি তদন্তের দাবি করেছেন, যদি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অনুমতিও দিয়েছেন মামলা দায়েরের। ভোটে বাংলায় ভরাডুবি, তৃণমূল কেন্দ্রীয় বাহিনী সেটিং এর তত্ত্বে বিজেপি সাংসদ, তিনি একেবারে তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনী সেটিং এর তত্ত্ব সামনে আনছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে প্রশাসন যদি সক্রিয় হতো তাহলে আমাদের আসন অর্থাৎ তৃণমূলের আসন আরো বাড়ত, দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তথ্য ফাঁস, 2 নৌকোয় পা অফিসারদের একাংশের, এমনই মারাত্মক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেহ প্রকাশ করছেন তিনি। প্রশাসনিক বৈঠকে রীতিমতো সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রী। আপনারা জানেন গতকালই মুখ্যমন্ত্রী এই নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু প্রথমেই আপনাদের সামনে রাখবো সোহম বিতর্কের তোলপাড়ের মধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। ক্যাফে লাগোয়া পার্কও জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে, রীতিমতো দলবল এনে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের নামে পুলিশ ও পুরসভায় অভিযোগ দায়ের হয়েছে। আর এই ক্যাফে বন্ধ করার অভিযোগ নিয়ে কৃষ্ণনগরে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন্দল। তৃণমূলের কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রাখবো আপনাদের সামনে। সেদিনকার আমি তো উপস্থিত ছিলাম না, আমার কর্মচারী উপস্থিত ছিল এবং আমার বন্ধুর বাবা ক্যাফেটা রানিং চালাচ্ছিল। বিকেলবেলা এসে 40-50 জন ছেলে মানে হই হট্টগোল করে এবং ক্যাফেটা ভেঙে দেওয়ার হুমকি দেয় এবং ক্যাফেটি বন্ধ করে দেন। তারপর তো আমি জানি না। তারপর আমি মিউনিসিপ্যালিটিকে আবেদন জানাই ক্যাফেটা খুলে দেওয়ার জন্য। ক্যাফেটা তো তুমি টেন্ডার হিসাবে নিয়েছো? হ্যাঁ, টেন্ডার হিসেবে নিয়েছি। তাহলে এখন কি ক্যাফে খুলতে ভয় লাগছে? ক্যাফে যদি বলে, পৌরসভা যদি বলে ক্যাফে খুলে দেন, তাহলে তো আমি চালাবো। পরবর্তীতে যদি আবার খুলতে হয় সেটা তো আমার দায়িত্ব নয়, পৌরসভার দায়িত্ব সেটা প্রোটেকশন দেওয়ার আমাকে। প্রোটেকশন দিলে আবার ক্যাফে? হ্যাঁ, অবশ্যই। তার আগে খুলতে পারবে না, তার আগে তো সম্ভব নয়। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, এই তো একটা ঘটনা নয়, মানে আপনি কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে এরকে দাগাতে পারবেন না, একের পর এক ঘটনা ঘটছে। নিউ টাউনের ঘটনার রেশ কাটতে না কাটতে এরকম অভিযোগ সামনে চলে এলো, রীতিমতো দলবল নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাব বোধ করছেন ওই ক্যাফের মালিক? না, যা আইনসম্মত তাই হবে, নিশ্চিন্তে থাকুন। আমি বলছি যে আপনারা একটু আগে দেখালেন যে টোটাল দাদাগিরি ছবির ডায়লগের যে কি আমি পুরোটা ফিক্স করি, তাই এটা তো আজকে তো দেশ জুড়ে তো সমস্যাটা অন্য। নিটের যে দুর্নীতি, সেই নিটের দুর্নীতি তো বলছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুরোটা ফিক্স করছে। গোটা প্রক্রিয়াটা যেভাবে পরিচালিত হয়েছে, যেভাবে 67 জন একসঙ্গে ফার্স্ট হয়েছে 720-তে 720 নম্বর পেয়ে, এবং যেভাবে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি অবশ্যই বিতর্ক হচ্ছে, তা নিয়ে তোলপাড় হচ্ছে, সেটা অবশ্যই আদালতের নজরে আছে, আমরা অবশ্যই সেই খবর সামনে আনছি। কিন্তু নিটের সঙ্গে কৃষ্ণনগরের এক সেকেন্ড সুদীপ্ত বাবু, এক সেকেন্ড। সুমনদা, আমি জানতে চাইছি নিটের সঙ্গে কৃষ্ণনগরের ক্যাফে বিতর্ক বা সোহমের মারধরের ঘটনা কি যোগ রয়েছে, আপনি আমাকে বলবেন? আমি বলছি এটা বড় যোগ। আমাদের ধরুন আমাদের নিরাপত্তা, আপনারা আমার চিকিৎসা
ক্ষেত্র। হ্যাঁ। আগামী দিনে না, এই অবশ্যই, অবশ্যই। এই এখানেও তো পাস করা না, না, ছাত্রছাত্রীরা তার ডাক্তার সঙ্গে হবে, তার তারা সঙ্গে এখানে চিকিৎসা লিঙ্ক কি করবে। রয়েছে? আপনি ভেবে অবশ্যই তা দেখুন, নিয়ে এটা আলোচনা কত বড়- করব। কত এখানে তো বড় জীবন সমস্যার জীবিকার জায়গা। প্রশ্ন, এখানে না, তো যেখানে জীবন যে জীবিকার প্রশ্ন। কৃষ্ণনগরের কথা বলছেন ওই যে কৃষ্ণনগরে তো বলছি যে সুমন বাবু রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করেছেন একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, সেখানে আর কেউ রেস্তোরাঁ খোলার সাহস পাবে? না, না, কৃষ্ণনগরে যে ঘটনা না, না, ঘটেছে, যদি এই আর কোনো ঘটনা ঘটে ক্যাফে থাকে বা অন্যায় বার হয়েছে, খোলার কিন্তু আপনি সাহস এটা পাবেন বলুন। উনি? উনি তো আপনি এটা নিরাপত্তা বলুন চেয়েছেন। আগে, আপনি এই যে নিশ্চয়ই কেন্দ্রীয় দেখলেন বাহিনী, ওনার কেন্দ্রীয় বাহিনীর বক্তব্যটা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে বিজেপি নেতারা যে দাদাগিরি করছে, শুধু ভোটের মরশুমে না, সারা বছর ধরে। না, না, আপনি আমি আপনি বুঝতে জানেন পারছি। যে একজন কেন্দ্রীয় নিরাপত্তা, একজন বিশিষ্ট বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা হাফ করে দেওয়া হয়েছে, একজনেরটা পুরো তুলে নেওয়া হয়েছে। আমি বলছি যে এগুলো আরো বড় পরিপ্রেক্ষিত। আমি বলছি, সেই কারণে বলছি যে কৃষ্ণনগরের যে ঘটনা ঘটেছে, অন্যায় হয়ে থাকলে তার প্রতিবিধান হবে। দলের কেউ করে থাকলে তার বিরুদ্ধেও শাস্তি হয়, কারণ এখানে আইনের শাসন আছে। এখানে আইনের শাসন আছে, কিন্তু সারা দেশ জুড়ে যেটা চলছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই দাদাগিরি থেকে আরম্ভ করে নিটকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটছে, এটা মানে আমি বলছি এটা অনেক বেশি ক্ষতিকারক। আমাদের সুমনদার অনেকক্ষণ সময় লাগলো, মানে আমি যদি দেখি ঘড়ি ধরে একেবারে 5-6 মিনিট সময় লাগলো সুমনদার একথা বলতে যে এখানে আইনের শাসন আছে। মানে সুমনদা অনেকটা সময় নিয়ে নিলেন একথা বলতে। আইনের শাসন আছে, সেটা কৃষ্ণনগর বলুন বা তার আগে নিউ টাউনের ঘটনা বলুন, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখতে পাইনি। সুদীপ্তদা, না, ঘটনা হচ্ছে যে প্রত্যেকবার একটা করে অন্যায় করা হবে। উনি এই প্রোগ্রামের আগে কাগজ খুলে পৃথিবীতে কোথায় কি ঘটনা ঘটেছে তার লিস্ট নিয়ে এসে সেই লিস্ট এখানে বলবেন যে ও যদি অধিকার খুন করে আমার খুন করার অধিকার আছে, ও যদি রেপ করে আমার রেপ করার অধিকার আছে। এটা একটা অধ্যাপকের কথা, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আরে অবশ্যই আপনি মানে পৃথিবীতে যত খুন হবে, যত ধর্ষণ হবে, আপনি ধর্ষণের অধিকার চাইবেন। আপনি বলবেন যে ও ধর্ষণ করেছে, আপনি ধর্ষণ করতে দিতে হবে। অন্য প্রসঙ্গ আনছেন সুমনদা। না, আপনি বলবেন, না আমি বলছি আপনি বলছেন যে ওখানে ধর্ষণ হয়েছে, আপনাকে ধর্ষণের অধিকার দিতে হবে। ওখানে 5বার ধর্ষণ হয়েছে, আপনাকে 5বার ধর্ষণের অধিকার দিতে হবে। ওখানে 5টা খুন হয়েছে, আপনাকে 5টা খুনের অধিকার দিতে হবে। সারা পৃথিবীর সব খবর করবেন, সব খবর করে আপনি ধর্ষণের অধিকার চাইবেন। শোনা যাচ্ছে। আমি সৌম্যদার কাছে আসি, সৌম্যদার কাছে সুদীপ্তদা প্লিজ। হ্যাঁ, মানে যে আপনি ওই যোগ বিয়োগ গুণ ভাগ এতক্ষণ ধরে বললেন, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। দিদি দাদার কীর্তি শোনাচ্ছেন। আচ্ছা, পৌরমন্ত্রী যদি স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নেয়, সেটা টিভিতে দেখা যায়, আপনি তারপরে শাস্তি দেখেছেন নাকি কোনো কাউন্সিলর? যে রাজ্যের একজন কাউন্সিলরের 30 কোটি টাকার গাড়ি, তো কি রামায়ণ মহাভারত নিয়ে বিলি করবে নাকি? আজকে আপনি যে দাদার কীর্তি দেখাচ্ছেন, মানুষের ভোটে নির্বাচিত হতে গেলে যে পরিশ্রম করতে হয়, মানুষের সহানুভূতি নিতে হয়, মানুষের আস্থা অর্জন করতে হয়, নির্বাচনের সময় তো পেশি শক্তি দেখাতে হয়। তাহলে এগুলোর প্রয়োজন পড়ে না। বলে ক্যাফে ভাঙুক, মাথা ভাঙুক, আর কাউকে নিউ টাউনে গিয়ে পিটিয়ে দিক, তারপরে এতটুকু অ্যাপোলজি চাওয়ার অ্যাটিচিউডই নেই জনপ্রতিনিধি। তো জনগণের প্রতিনিধি হওয়ার জন্য জনগণের প্রতিনিধি হতে গেলে জনগণকে দরকার। আরে সুমনদা এই কথা বলছে, সুমনদা খুব ভালো করে জানে যে সুমনদা যদি একটুখানি এই কথাটাকে যদি না, ওই নিট তো অন্যায় হয়েছে, নিটের দিকে যদি না ঘোরায়, আমি জাস্ট ক্লোজ করছি, জাস্ট ক্লোজ করতে দিই। সুমনদা খুব ভালো করে জানে যে তৃণমূলের কাউন্সিলরকে পয়সা দিলে খিদিরপুর থেকে নদী কেটে সুমনদার বাড়ি পর্যন্ত জাহাজ নিয়ে চলে যাবে, জাহাজ নিয়ে চলে যাবে। আর সুমনদা এখানে বসে এই কারণে আপনি বলতে দিন, আপনার সময় আমরা বলি না, আপনার সময় সুমনদা গুলিয়ে দেবেন, আপনি বলবেন সবাইকে গুলিয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, তা হবে না। আমার কথা হচ্ছে চুরি পশ্চিমবঙ্গে চুরি। আজকেও শাহজাহানদের এটা জানেন কি আপনি? আজকে যে আপনার যে চার্জশিট দিয়েছে তাতে অস্ত্র লুকোনোর কথা আছে, আপনি কি জানেন কি প্রশ্রয় দেওয়া হয়েছিল? চার্জশিটে কি আছে অবশ্যই সেই খবর দেখিয়েছে এবং আবারও দেখাবো। কিন্তু সৌম্যদা অভিযোগ করছেন যে একেবারে ক্ষমতার দম্ভ, পেশি শক্তির আস্ফালন। তৃণমূলের কাউন্সিলর পলাশ দাস তিনি কি বলছেন এবং পুরসভার চেয়ারম্যান একেবারে অন্য কথা বলছেন, যাতে কৃষ্ণনগরে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে আসছে। দেখুন। সর্বপ্রথম যে এটা সম্পূর্ণ মিথ্যে যে আমি হুমকি দিয়েছি। আমরা বিগত দিনে একটা আরটিআই করেছিলাম এই ক্যাফে এই পার্ক নিয়ে, তার কোনো রেসপন্স আমাদের কাছে আসেনি। এই জন্য আমরা
ওই ক্যাফেতে গেছিলাম, গিয়ে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা একটা আরটিআই করেছি, এর কোনো সদুত্তর আমার কাছে আসেনি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ক্যাফেটা কদিনের জন্য একটু বন্ধ রাখুন এবং আগামী দিনে যাতে সঠিক পদ্ধতিতে এই টেন্ডারটা হয়ে এসে আপনারা সেই টেন্ডারে পার্টিসিপেট করবেন এবং সেই টেন্ডার যদি আপনাদের কপালে থাকে অবশ্যই আপনারা এসে আবার ব্যবসা করবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আপাতত এই ক্যাফেটা বন্ধ রাখলে খুব সুবিধা হয় আমাদের। আমি অভিযোগটা পেয়েছি, ঘটনাটা শনিবার দিন হয়েছে, তবে এটা পলাশ দাসের ওয়ার্ডের নয়, এটা পুরো 22 নম্বর ওয়ার্ড অয়ন দত্তের ওয়ার্ডে হয়েছে। পার্কটা ক্যাফেটাও পার্কের ভিতরেই হয়েছে এবং শনিবারের দিনকে পলাশ দাস এবং কিছু ছেলে নিয়ে গিয়ে ক্যাফেটা বন্ধ করিয়ে দিয়েছে, যার জন্য ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। পরের দিন দেখি ফাউন্টেনটাও বন্ধ, তারপরে দেখলাম লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে। আমি যখন ক্যাফের যাকে দেওয়া হয়েছে তাকে আমরা টেন্ডার করেই দেওয়া হয়েছে, যখন অভিযোগ করেছে আমি সেই অভিযোগকে আইসি, এসপি, মহাশাসক মানে এসডিও সাহেব ম্যামকে এবং ডিএমকে পর্যন্ত আমি চিঠি করে জানিয়ে দিয়েছি। অর্থাৎ আপনারা স্পষ্টই বুঝতে পারলেন যে পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে একেবারে নিয়ম করে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বেনিয়মের অভিযোগ সামনে আনছেন কে না তৃণমূলেরই কাউন্সিলর, অর্থাৎ তৃণমূলের কোন্দল একেবারে প্রকাশ্যে। রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি শীর্ষেন্দুদার কাছে জানতে চাইবো শীর্ষেন্দুদার টেন্ডারে কোনো বেনিয়ম হয়েছে কিনা আরটিআই করে উনি জানতে চেয়েছেন, কিন্তু তার জন্য উনি একটা ক্যাফে বন্ধ করে দিতে পারেন, দলবল নিয়ে গিয়ে হুমকি দিতে পারেন, শাসানি দিতে পারেন। ইংল্যান্ডের প্রখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন যে তুমি যত বড়ই হোক না কেন তুমি আইনের ঊর্ধ্বে নও। সে অভিনেতা হতে পারে, বিধায়ক হতে পারে, কাউন্সিলর হতে পারে। কিসের জন্য এটা করেছেন? আজকে রাজ্যে প্রশাসনিক বিচার নেই বলে মানুষ, জনগণ আজকে আদালতে আসতে বাধ্য হচ্ছে। আজকে সোহম বলুন, এখানে কাউন্সিলর বলুন, সেখানে টেন্ডার ডেকেছেন, সেখানে তার প্রত্যেকটা জিনিস ঠিক আছে। আজকে যেখানে এরকম করেছেন, কেন এসপি আজকে এখানে মামলা করছেন না? সেদিনে সোহমের 307 অ্যাটেম্প টু মার্ডার যেভাবে মারা হয়েছে রেস্তোরাঁর মালিককে, কেন দেননি? আজকের রাজনৈতিক রং বিচার করে রাজ্য পুলিশের তদন্ত, সেটা যে কতটা তাদের বিশ্বাসযোগ্যতার তলানিতে এসে থেকেছে সেটা এদের দেখলেই বোঝা যাচ্ছে। আজকে যে জিনিস সাধারণ মানুষ দেখছে কি, আজকে শিশু শিক্ষার দিন, নারী শিক্ষার দিন, সেই মানুষগুলো, বাচ্চা ছেলেগুলো যখন টিভিটা খোলে তখন একটা দোকান কিংবা তার রুজি রোজগার, একে তো কলকারখানা কিছু নেই, একে তো পড়াশোনা করে কোনো চাকরি নেই, সেখানে একটা রুটি আদালত আছে, আইন আছে, প্রশাসন আছে, পুরসভা দেখবে, কিন্তু তাই বলে একজন কাউন্সিলর তাও অন্য ওয়ার্ডে গিয়ে তিনি হুমকি দিচ্ছেন, শাসাচ্ছেন। কৃষ্ণনগরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। কেন কথা বলছি? কারণ ক্যাফের টেন্ডার নিয়ে সন্দেহ প্রকাশ করে তৃণমূল কাউন্সিলর আরটিআই করেছেন এবং তাই সেই কারণে কোনো উত্তর না পেয়ে তিনি ক্যাফে বন্ধ করার হুমকি দেন। কিন্তু তৃণমূলেরই প্রধান তিনি বলছেন টেন্ডারে কোনো সমস্যা নেই। আমি এখানেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, এ তো একেবারে প্রকাশ্যে চলে এলো, মানে চেয়ারম্যান তিনি এক কথা বলছেন যে টেন্ডারে কোনো সমস্যা নেই, তাই পারমিশন দেওয়া হয়েছিল ক্যাফে খোলার এবং পার্ক খোলার, কিন্তু কাউন্সিলর তিনি রীতিমতো হুমকি দিয়ে আসছেন। দেখুন, আইন অনুযায়ী যদি আরটিআইয়ের উত্তর না মেলে 30 দিনের মাথায়, তাহলে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে অ্যাপিল করতে পারে এবং ওই যে দিনগুলো তারপরেও যদি 15 দিনের মধ্যে সমস্যার সমাধান না হয় তাহলে প্রতিদিন 250 টাকা করে, এবং সেটা কিন্তু যত দিন যায় 1 মাস পরে 500 একটা হিসেব আছে, সে অনুযায়ী বাড়ে। তাহলে সেটা উনি করেননি। তাহলে কাউন্সিলর হিসেবে প্রথম কাজই করলেন আইনটাকে নিজের হাতে তুলে নিলেন। কোথায় ইন্টারেস্টিংলি কতখানি দ্বন্দ্ব বাঁধলো যে তৃণমূলেরই চেয়ারম্যান বলছেন যে আমরা টেন্ডার করেছি, তা সত্ত্বেও উনি এরকম কাজ করলেন। অন্য ওয়ার্ডের কাউন্সিলর তিনি 22 নম্বর ওয়ার্ডে চলে গেলেন, গিয়ে এই ঘটনাটা ঘটালেন। অর্থাৎ তার মানে ওনার এই পুরো একটা অন্তর্দ্বন্দ্ব, কোন্দল, এটা পরিষ্কার হলো। এবং তৃতীয়ত, শুধু দাদাগিরি কিন্তু এটার পিছনে, বারবার করে আমরা দাদাগিরির কথা বলছি, দাদাগিরি দুটো, এক তো নিজের চেয়ারম্যানকে দাদাগিরি দেখালেন, কিন্তু এর পিছনে যে মানে অর্থের গল্প নেই এটা কোনোভাবে আমরা বলতে পারি না। আপনি কি সন্দেহ প্রকাশ করছেন? ভাগের লড়াই বলছেন? অর্থাৎ ওনার কোনো পরিচিত কাউকে দিয়ে এই
ক্যাফেটার যে টেন্ডার সেটা তুলবার ইচ্ছা ছিল, সেটাতে বাদ সেজেছেন আমাদের চেয়ারম্যান ম্যাডাম, এবং সেই চেয়ারম্যান ম্যাডাম যেহেতু বাদ সেজেছেন, সুতরাং ওপেনলি তাকে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, এবং ক্যাফে একটা সাধারণ মানুষের ক্যাফেটাকে বন্ধ করে দিয়ে, আইনি প্রক্রিয়ায় প্রাপ্ত ক্যাফেকে বন্ধ করে দিয়ে সেখানকার ফাউন্টেন সাধারণ মানুষকে আরো অনেক সংখ্যক সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন। আছে এবং তাই নিয়ে গন্ডগোল সন্দেহ প্রকাশ করছেন রবীন্দ্রনাথ বাবু। আমি এই নিয়ে অবশ্যই সুমনদার রিয়াকশন নেব। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ নিউ টাউনের রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে আনিসুল আলম ও তার পরিবারকে। অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত রেস্তোরাঁ মালিক। নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। আর এই নিয়ে অর্থাৎ সোহমের যে আচরণ তা নিয়ে ঠিক কি বলেছেন রচনা, অভিনেত্রী এবং সাংসদ, এবং পাশাপাশি আপনাদের এরপর রাখবো কুণাল ঘোষ ঠিক কি বলেছেন পরপর। প্রত্যেকটি মানুষ আলাদা, প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা আলাদা। কে নিজের জীবনটাকে কিভাবে সামনে তুলে ধরবে, মানুষের সামনে তুলে ধরবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতন, সোহম সোহমের মতন। আপনি কি ব্যাপারটা সমর্থন করছেন? না না, কখনোই নয়, কেউ কখনো সমর্থন করে না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিবেশে কি ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে। সেখানে তো আমি ছিলাম না, সেজন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে, সেটা ঠিক নয়। কিন্তু কিসের আঙ্গিকে এই জিনিসটা ঘটেছে সেটা একমাত্র সোহম বলতে পারবে। এই অনভিপ্রেত ঘটনাটি ঘটার পরই সোহম চক্রবর্তী কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিষয়টি কার্যত মিটে গেছিল। তো ফলে যদি কোনো ঘটনা ঘটে থাকে, একতরফা তো কিছু ঘটে না, এক হাতে কোনো তালিও বাজে না। তো মানে যে ধরনের অভিযোগগুলো সোহম করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সোহমের কিছু ধৈর্যচ্যুতি ঘটেছিল, সেই রেস্তোরাঁ মালিকের কোনো কথা বা কোনো কিছুতে তার ধৈর্যচ্যুতি ঘটেছিল, কিন্তু তার যে পদক্ষেপ তার জন্য তিনি দুঃখ প্রকাশ করে নিয়েছেন। তো দুঃখ প্রকাশ করে নেওয়ার পর কারুর প্ররোচনায় আবার নতুন করে রাজনৈতিক কারণে জল ঘোলা হচ্ছে কিনা সেগুলো খোঁজ নেওয়ার মতো। কুণাল ঘোষ বলছেন যে কোনো কারণে তার ধৈর্যচ্যুতি ঘটেছে, তারপর তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। ক্ষমা চেয়ে নিলেই সব হয়ে যায়? মানে সাত খুন মাপ। যে ঘটনা তিনি ঘটিয়েছেন, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি আইন নিজের হাতে তুলে নিলেন, শুধু লাথি বা চর নয়, তারপর রীতিমতো তিনি হুমকি দিয়েছেন, যে কারণে রেস্তোরাঁর মালিক আদালতের দ্বারস্থ হয়েছেন। নিরাপত্তা চেয়ে, তদন্ত চেয়ে হুমকির অভিযোগ করছেন বারবার রেস্তোরাঁর মালিক। আমি এখানেই সুদীপ্তদার কাছে আসবো। সুদীপ্তদা, কুণাল ঘোষ তো বলছেন এর পেছনে নির্দিষ্ট কারণ বা একেবারে সংগঠিত ভাবে কোনো প্ররোচনা থাকতে পারে, না হলে ঘটনা তিনি ঘটাতে পারেন না। দেখুন, 4 তারিখ ইলেকশন রেজাল্ট বেরোনোর পর বিভিন্ন গ্রামে প্রচণ্ড রকমভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে, বহু বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই খবরগুলো যাতে না আসে তারা এই পাবলিসাইজ করছে এইসব ছোটোখাটো ঘটনা। আমি বলছি, যা অত্যাচার গত 8 দিনে হয়েছে তার কাছে সোহমের ঘটনা বা ওই আপনি কৃষ্ণনগর দেখালেন, এগুলো নষ্টি, মানে কিচ্ছু না এগুলো। যাতে ওই খবরগুলো যাতে নিউজ টাইম বাই করার জন্য সোহম তো ক্ষমা চেয়ে নিয়েছেন। আমি আবার বলছি, আমি যদি ইন্ধন থাকে সেটা অ্যাবসলিউটলি ওদের পার্টির ইন্ধন, যে বাকি খবরগুলো যাতে না আসে, যাতে এয়ার টাইম বাই করা যায় এই সোহমের ঘটনা দিয়ে। খবর বলতে কি বোঝাতে চাইছেন? গত 8 দিন ধরে গ্রামে গ্রামে ভীষণ রকমভাবে আমাদের এক একজন কর্মী বাড়ি ছাড়া, আমাদের কয়েকশো কর্মী বাড়ি ছাড়া, ওর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বাড়ি ব্যবসা লুটে নেওয়া হচ্ছে, অটোওয়ালাকে অটো চালাতে দেওয়া হচ্ছে না। আমরা কতগুলো কেস করেছি, আজকে পর্যন্ত কেস গেছে। সেই খবরগুলো যাতে খবরে না আসে, সেই জন্য এইসব ছোটোখাটো। আমি বলছি, টোটাল গত 8 দিনে যা অত্যাচার হয়েছে তার কাছে সোহমের যে ঘটনা সেটা শিশুসুলভ বাতুলতা মাত্র। আমি আবার বলছি, শিশুসুলভ বাতুলতা মাত্র। ডায়মন্ড হারবার থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পুরো রাজ্যে চলছে যে অত্যাচার চলছে, তার কাছে সোহম যে এই ছোট একটা ঘুষি মেরেছে, এটা একটা সাজানো ঘটনা মাত্র, যাতে নাকি একটা মানে যাতে এয়ার টাইম বাই করা যায়, যাতে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়, তার জন্য এই ঘটনাটা একদম তৃণমূল কংগ্রেসের একদম মানে শীর্ষ লেভেল থেকে এই নাটকটা রচা হয়েছে। এটা কোনো ঘটনা না। সুদীপ্তদা, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি বলছেন এই যে রেস্তোরাঁর মালিক অভিযোগ করছেন সেটা পুরো সাজানো ঘটনা?
আমি বলছি পুরো জিনিসটা সাজানো ঘটনা, যাতে নাকি এই যে হাজার হাজার মানুষকে যে অত্যাচার করা হচ্ছে সেই খবরগুলো যাতে না আসে, যাতে নিউজ চ্যানেলগুলোকে অন্য কোনো খবর দেওয়া যায়, তার জন্য একটা এইরকম একটা লোককে দিয়ে এই ছোট্ট একটা ঘটনা হচ্ছে। ওই অত্যাচারের কাছে এই অত্যাচার আপনারই দলের নেতা তিনি একটি অডিও ক্লিপ সামনে এনেছিলেন, সেটা তো ওর আগের কীর্তি, না না সেটা ওর আগের কীর্তি। আমি আবার বলছি, না আমি আবার বলছি, প্রথম তো আমরা সবাই ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম যে সোহম কেন এই কাজটা করলো, কিন্তু আমি আবার বলছি এটা কমপ্লিটলি একটা নাটক, যেখানে আমাদেরও মানে আমাদেরও দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অ্যাকচুয়ালি গত 8 দিন যে অত্যাচার চলেছে আমাদের বিভিন্ন কর্মীদের উপর, তাদের বাড়ি ভেঙে দেওয়া, মানে বিভিন্ন রকম, মানে তার কাছে এটা একটা শিশুসুলভ বাতুলতা ছাড়া কিছু না। কিন্তু সুদীপ্তদা আপনি বলছেন যদি এটা এয়ার টাইম বাই করার জন্য শুধুমাত্র নাটকই করা হয় কোথাও, হ্যাঁ সুমনদা বলবেন, আমি একটু সুদীপ্তদাকে বলে দিই। সুদীপ্তদা বলছেন তো যেটা পুরো নাটক সাজানো ঘটনা, কোথাও তো দেখা গেল না এই ঘটনার প্রতিবাদ করতে আপনাদের রাস্তায় নেমে। এই ঘটনার শিশুসুলভ বাতুলতা বলেই আমরা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করছি না। আমাদের নেতারা বিভিন্ন গ্রামে যাচ্ছেন, শুভেন্দু বাবু যাচ্ছেন, সব নেতারা যাচ্ছেন, সেগুলো একটা খবর আমাদের টেলিভিশনে আসছে না। সামনে এসেছে এবং একের পর এক ঘটনা আমরা সমানভাবে টিভিতে দেখি, মানে আমরা প্রচার করেছি। আপনারা তার প্রতিবাদটা, আপনারা বোধহয় তার প্রতিবাদটা করতে পারছেন না মানুষের সামনে এসে। আমি বলছি যে বিজেপি প্রতিনিধি বোধহয় বিজেপি সম্পর্কে অনেক কম খবর রাখেন। ওই শান্তনু সিনহা বোধহয় ওই আগেকার যে রাজ্য সভাপতি রাহুল সিনহার আত্মীয়, তিনি কি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় একটু দেখবেন, এবং দেখবেন যে মানে বিজেপি প্রতিনিধিদের ওই ধর্ষণ এইসব ব্যাপারগুলোর দিকে আকর্ষণ। আমি বলছি দিলীপ ঘোষ বলছেন প্রাক্তন সভাপতি কয়েকজন দালাল, আমি বলছি সব থেকে আপনারা এই যে ঘটনাগুলো দেখাচ্ছেন, আপনি ভাবুন তো একটা দেশের না না একটা দেশের তিনি সরাসরি শেয়ার বাজারে উস্কানি দিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। 30 লক্ষ কোটি টাকা চলে গেল। আমরা বিষয়ের বাইরে চলে যাচ্ছি, আমরা বিষয়ের বাইরে চলে যাচ্ছি প্লিজ। আমি সৌমদার কাছে আমি প্রথমে একটা কথা বলছি, দেখুন এইভাবে কারোর কথাই শোনা যাচ্ছে না, আমরাও তো শুনছি কিছু কিছু কথা। এখন কথা হচ্ছে দেখুন, জনপ্রতিনিধি তার একটা অতিরিক্ত দায়িত্ব থাকে, সাধারণ মানুষ নয়, জনপ্রতিনিধির একটু অতিরিক্ত দায়িত্ব থাকে। আমি বুঝলাম মাথা গরম করে উনি এই কাজটা করে ফেলেছেন, বা ওনাকে প্ররোচনা দেওয়া হয়েছে বা উত্ত্যক্ত করা হয়েছে, তিনি করে ফেলেছেন। ক্ষমা চাওয়ার ভঙ্গিটাও কিন্তু খুব অ্যারোগেন্ট ছিল আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু সোহম চক্রবর্তী সম্বন্ধে তো আরও অভিযোগ বাজারে আসছে, যেটা নির্বাচনের সময় উনি অবৈধভাবে বিরোধী দলের লোকেদের থানায় অ্যারেস্ট করানোর কথা বলেছেন পুলিশকে দিয়ে, সে অভিযোগও তো আসছে। আমার কথা হচ্ছে এই অভিযোগ তো দেখুন, কৈলাস বিজয়বর্গীর ছেলে যদি ব্যাট দিয়ে পেটায়, সেটাও তো একটা অভিযোগ, তার ছেলে, মানে ঔদ্ধত্যটা কোন লেভেলে যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট ক্লোজ করি একটা জিনিস, যে ঔদ্ধত্য কোন লেভেলে যাচ্ছে তার কারণ হচ্ছে এই কুণালবাবু যে কথাটা বললেন, কুণালবাবুর কথাতে আমি তীব্রভাবে কন্ডেম করে বলছি, দল যদি এগুলোকে এইভাবে সাপোর্ট করতে থাকে, যদি কন্ডেম না করে, দল যদি বলে যে এর শাস্তি পাওয়া দরকার, জনসমক্ষে একটা লোককে ধরে পেটাচ্ছ, জনসমক্ষে একটা লোককে ধরে মারছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে দলের কাছে, দল যদি শাস্তি না দেয় তাহলে উত্তরোত্তর এই সোহমরা আদর্শ তৈরি হবে। সোহমদের দেখে দেখে অন্য লোকেরাও করবেন, সোহমবাবুকে দেখে দেখে অন্য লোকেরা একই কাজ করবে। একদম বাস্তবে সেটা দেখা যাচ্ছে, যেটা আপনারাই অনেকে বলছেন যে সংক্রমণের মতো এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে, যে 7 দিন পরে নিউ টাউনের ঘটনার পর 7 দিন কেটে গেলেও, মানে নিউ টাউন তারপর কৃষ্ণনগর, একের পর এক এই সমস্ত ঘটনা ঘটেই যাচ্ছে, অথচ দলের তরফ থেকে কোনো সঠিক পদক্ষেপ বা কড়া পদক্ষেপ কিন্তু নজরে আসছে না। এর মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী গতকাল সন্দেহ প্রকাশ করছেন কি নিয়ে, যে নবান্নের খবর পাচার হচ্ছে, দুকুল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার।
ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ করছেন তিনি। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। নবান্নের নানা অফিসিয়াল ফাইল নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে, সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর। কিভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। প্রশাসন আরো সক্রিয় হলে লোকসভায় বাড়তি ৩-৪টে আসন পাওয়া যেত। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর। এখন ইলেকশনের সময় যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আর এক একটা বিজেপির লোক ল্যাম্পপোস্ট লেভেলের নেতা নয়, সে 20খানা সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই সময় লোকাল প্রশাসন যদি একটু করে মানে ফেল করে তাহলে সেটা খুবই অসুবিধা হয়। প্রশাসন আরও টাফ হলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলতে চাইছেন যে আরও 5খানা সিট আমরা পেয়ে যেতাম, তার মানে আমাদের প্রসপেক্ট আরও বেশি ছিল এবং আমরা 34-35-এ চলে যেতে পারতাম। মোদির মুখটা ঝামা ঘষে দেয়, আরও জামা ঘষে যেত। কিন্তু প্রশাসন ল্যাপসেস মুখ্যমন্ত্রী বলেছেন এবং ইতিমধ্যেই আমরা দেখছি বদলি শুরু হয়ে গেছে। পুলিশ যদি আরেকটু অ্যালার্ট থাকতো তাহলে আমরা আরও 4-5টা পেলে কি কাণ্ড হতো। মোদিকে এটা ছেড়ে আমেরিকা পালিয়ে যেত। দেখেছি শুভেন্দু অধিকারী নানা সময় নানা খবর সামনে নিয়ে আসে, বলে যে নবান্নের ভেতরে আমার লোক আছে, সমস্ত খবর আমরা পেয়ে যাচ্ছি এবং সেই নিয়েও তার থেকে আমরা জানতে পারছি সেটা নবান্নের খবর মানে বেরিয়ে যাচ্ছে বাইরে। তা তো বেরোচ্ছেই। তা নাহলে শুভেন্দু অধিকারী পার্সোনাল চ্যাটে কে কি বলছে সেইটা বলে দিচ্ছে, ফেস টাইমে কে কাকে কি কথা বলে দিচ্ছে সেটা বলছে। তার মানে শুভেন্দুদের আমাদের শস্যের মধ্যে ভূত রয়েছে না, শস্যের মধ্যে ভূত রয়েছে যখন আমি তো বলছি না, এটা মুখ্যমন্ত্রী বলছেন যে কি করে নবান্নের খবর বাইরে বেরোচ্ছে। অর্থাৎ দুনৌকোয় পা দিয়ে চলছে পুলিশ, সন্দেহ প্রকাশ করছেন যখন মুখ্যমন্ত্রী, তখন রানাঘাটের বিজেপি সাংসদ নতুন তত্ত্ব সামনে আনলেন লোকসভায় বাংলায় বিজেপির ভরাডুবি নিয়ে, যে ভোটে তৃণমূল আর কেন্দ্রীয় বাহিনীর আঁতাত রয়েছে। কি অভিযোগ করেছেন তিনি দেখুন। আমি তো দেখলাম ফেক অফিসার, আমি নিজে ধরেছি, যারা পর্যবেক্ষক গেছে তারাও সেটিং হয়ে গেছে, টাকার চাঁদির জুতোতে সোজা হয়ে গেছে, তারা ভূমিকা নিচ্ছে না। তারা বলছে আরোর কাছে যান। আরে ভাই তুমি তাহলে পর্যবেক্ষক কেন সেন্ট্রাল থেকে এসেছো? হয়তো আইপ্যাকের হোক, কোনো তৃণমূলের ক্রিমিনাল হোক বা অন্য লোক এসে কাউন্টিং এ বসে। সিআইএসএফও নাকি সেটিং হয়ে গেছে, তো সৌমিত্র খা নিজে অভিযোগ করেছে। আমি তাদের আচরণ তো কোথায় কোথায় দেখেছি, যে লাইনে ভেতরে গিয়ে একই লোক ভোট দিচ্ছে, আমরা বুথেও কিছু সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে। তাহলে সিআইএসএফ কোথায় ছিল? বা তাদের তাহলে সেটিং না হলে কি করে হলো? আপনাদের দলের লোকই অভিযোগ করেছে আপনার দলের নিচু তলায় নেতা থেকে শুরু করে মধ্যম স্তরের নেতা এবং বুথ এজেন্ট ফেজেন্ট এদেরও সঙ্গেও সেটিং করে নিয়েছে, এরাও কিছু কেউ বিক্রি হয়ে গেছে। হতেই পারে। বাংলার যে চরিত্র আজকে যেভাবে অধঃপতন হয়ে গেছে, বাঙালি তো অধঃপতিত হয়ে গেছে। কারণ আজকে বুদ্ধিজীবীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না পয়সার জন্য, তা সেই প্রভাব সারা সমাজের মধ্যেই পড়ে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, মুখ্যমন্ত্রী দাবি করছেন নবান্নে প্রশাসনিক বৈঠকে যে লোকসভায় বাড়তি 3-4টে আসন পাওয়া যেত যদি প্রশাসন সক্রিয় থাকতো। জনগণ তো ভোট দেয়, তাহলে কিভাবে 3-4টে বা 5-6টা বা 10টা আসন পাওয়া সম্ভব হয় যদি প্রশাসন সক্রিয় থাকে? কিভাবে সেটা সম্ভব? অন্যদিকে জগন্নাথ সরকার তিনি বলছেন তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আঁতাত। না, মুখ্যমন্ত্রীর দাবিটা নিয়ে প্রথমে বলি, মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন? মানে এটার মানে কি উনি বলতে চাইছেন যে সক্রিয় থাকলে ওনারা মানে যদি প্রশাসন সক্রিয় থাকতো আরও বেশি পরিমাণে তৃণমূলকে অ্যালাউ করতে পারতো অবৈধভাবে ভোট দেওয়ার ব্যাপারে? এটাই কি উনি বলতে চাইছেন? উনি তো একবারও অভিযোগ করছেন না যে বিজেপি ছাপ্পা ভোট দিয়েছে, এই জায়গায় ঠেকানো যায়নি। তাহলে সতর্ক থাকলে কি হতো সেইটা উনি কেন বলছেন? উনি তো যদি কোথাও ওনার হাতে প্রমাণ থেকে থাকে সেটা অবশ্যই ইলেকশন কমিশনে পেশ করুন, কিন্তু তা না করে বলছেন প্রশাসন সতর্ক থাকলে আমরা আরও ভোট পেতাম। তার মানে কি অবৈধভাবে আরও কিছু ভোট পাওয়া যেত? জগন্নাথ সরকারের বিষয়টা কিন্তু হচ্ছে অদ্ভুতভাবে উনি নিজেই মানে যদি আপনি দেখেন উনি বলছেন যে একবার কোথাও এইরকম কিন্তু আমরা সিআইএসএফ এর সম্বন্ধে এইরকম কথা উনার মতো একজন এমপি এরকম কথা বলছেন কেন? সিআইএসএফ কে চালনা করে পুলিশ, যদি দোষ দিতে হয় তাহলে পুলিশকে দোষ দিক।
উনি সিআইএসএফ কে দোষ দিচ্ছেন, সিআইএসএফ টাকা খেয়ে গেছে। এগুলো কি কথা আমি তো বুঝতে পারছি না, যে সিআইএসএফ যে চালাচ্ছে মানে কেন্দ্র সরকার। কাছে আসবে তার আগে ওয়ান লাইনার সুমনদা। না, আমি একটা কথা বলি যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান, তিনি প্রশাসনিক বৈঠকে কি বক্তব্য রাখবেন সেটা একবারে মুখ্যমন্ত্রীর নিজস্ব বিষয়, এবং তিনি যা বক্তব্য রেখেছেন সেটা তো পরিষ্কার। পূর্ব মেদিনীপুরেই দেখা গেছে যে যেভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, বিশেষত কাঁথির যে ফলাফলের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 রাউন্ডের পর থেকে পুরোপুরি মানে মাইক থেকে আরম্ভ করে সমস্ত কিছু বন্ধ হয়েছিল, ফলে ওই জায়গায় একটা অনেক বড় সড়ো দেখুন না ঘটনা হচ্ছে। আর দ্বিতীয়ত আমি যেটা বলছি যে ওই যে জগন্নাথ বাবু যেটা বললেন ওটা তো হাস্যকর, উনি তো নিজে মানসিক বিকারগ্রস্ত। কতজন রকি নিয়ে ঘোরেন উনি। ঘটনা হচ্ছে রিং করবেন করুন, এইরকম ভাবে নবান্নতে বসে রিং এর প্ল্যান করছেন আপনারা, যে রিং এর প্ল্যান নবান্ন থেকে বেরিয়ে গেছে বলে আমরা আরো 4টে ইয়েতে রিং করিনি। আপনারা তো রিং করছেন সবাই জানেন, কিন্তু এইভাবে একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন যে আমরা নবান্নতে বসে প্ল্যান করেছিলাম, সব প্ল্যান বাইরে বেরিয়ে গেছে বলে আমরা 4টে আসনে হেরে গেছি। তার মানে কি প্রশাসনের যারা সর্বোচ্চ যারা কর্তা আইএস আইপিএস তাদের কাজ ওখানে রিং গন্ডগোল করা? খোদ মুখ্যমন্ত্রী বলছেন সেই রাজ্যটা কিভাবে চলছে সেটা সাধারণ মানুষ একবার বুঝুন। আজকে প্রশাসন এবং দল এক হয়ে যাচ্ছে। পুলিশ মন্ত্রী নিজে বলবেন কি করে যে পুলিশ প্রশাসন আরো বেশি কাজ করলে তাদের সিট বাড়তো? আর এই জায়গাতে আরেকটা কথা ভাবতে হবে যে সোমের বেলায় আরো অনেকে বললেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি তার বিধায়ক, তিনি কি বলেছেন তার জায়গাটা দেখান তো, যে তার কোনো বক্তব্য আছে কিনা সোমের ব্যাপারে। সোমের ক্ষেত্রে হোক বা কৃষ্ণনগরের ক্ষেত্রে হোক, সঠিক তথ্য সামনে আসুক, তদন্ত হোক, আমরা প্রত্যেকেই সেটা চাই, কিন্তু যে অভিযোগের উঠছে সেটা ভয়ঙ্কর। তা নিয়ে দল এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় নজর থাকবে আমাদের সেদিকে। একটু পরেই দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এ বিষয়ে।